ভাষার তো একটা প্রধান উপযোগিতা হচ্ছে ভাষা অর্থনৈতিকভাবে একটা মানুষকে একটা কোনো জায়গায় পৌঁছে দিতে পারে। এই যে রাজা রামমোহন রায় এত ভালো ফার্সি জানতেন, উনি শুধু নয়, এই সময়কার যারা বড় বড় মানে বাবু টাবু ছিলেন, যারা কলকাতায় খুব নাম করেছেন, তারা সবাই ফার্সি জানতেন। ফার্সি তখন রাজভাষা ছিল। তারপরে ইংরেজি হলো রাজভাষা। তখন যারা ইংরেজি জানতো তারা সুবিধে পেত। আর ইংরেজি যারা, যেহেতু ইংরেজরা প্রথম এখানে এসে সাম্রাজ্য স্থাপন করলো, আমরা এবং কিছুটা মাদ্রাজের লোকেরা, তারা ইংরেজি বেশি জানার সুবিধে পেল। সেই সুবিধা তো ধরো 150-200 বছর ধরে এখনো বাঙালি এবং মাদ্রাজি এবং ওই অঞ্চলের লোকেরা ভোগ করে আসছে। এই যে সুবিধা পায়নি বলে আমি মনে করি যে এখনো দেশের উত্তর ভারতের অনেক অংশ এখনো পর্যন্ত মানে এই ইংরেজি জেনে চাকরি পাওয়ার নিরিখে পিছিয়ে আছে। সুতরাং ভাষার সঙ্গে একটা অর্থনৈতিক সম্পর্ক, দিলীপদা যেটা বলছে একদম অব্যর্থ কথা। ঠিকই। এই যে জাপানি ভাষা এত গুরুত্ব পায় কেন? সামান্য কটা লোক পৃথিবীতে কথা বলে, তাদের অর্থনীতির জন্য। জার্মানরা তো সেরকম কোনো উপনিবেশ স্থাপন করতে খুব একটা পারেনি, যেরকম স্প্যানিশরা পেরেছিল বা ইংরেজরা পেরেছিল বা ডাচরা পেয়েছিল। তা সত্ত্বেও জার্মান ভাষার একসময় জ্ঞান চর্চাতে আধিপত্য ছিল। কেন? তার কারণ ছিল যে জ্ঞান চর্চায় তারা প্রখর জায়গায় চলে গেছিল, যেগুলো মানে বলা হয় যে বুদ্ধিবৃত্তি বা মেধার প্রয়োগের সর্বোচ্চ জায়গা, দর্শন, পদার্থবিদ্যা, গণিত, সঙ্গীত সৃষ্টি, সেগুলোতে জার্মানরা ছিল অগ্রগণ্য। সেই জন্য জার্মান ভাষার একটা আধিপত্য, একটা সম্মানের জায়গা অন্তত ইউরোপে ছিল। ইংরেজরা বাণিজ্যের সুবাদে সারা পৃথিবীতে ছড়িয়েছিল। এগুলো তো একদম অপর্ত সত্যি, কোনো ভুল নেই। আমাদের দেশে না সমস্যাটা সত্যি আমার মনে হয় খুব জটিল। এই জন্য যে ব্যাংকের কথাটাই ফেলে যায়, যেটা এতে বললেন, দিলীপদা বললেন, এত বড় প্রশাসনিক পদে কাজ করেছেন। দেখো, ব্যাংকগুলো মার্জার হয়ে যাচ্ছে কারণ ব্যাংকগুলো একলা দাঁড়ালে টিকতে পারবে। মার্জারের ফলে কর্মী কমাতে হলে প্রত্যেক, আগে যেমন একটা ব্যাংকে ব্রাঞ্চে গেলে আমরা 10 জন কাউন্টার পেতাম, 10টা কাউন্টারের লোক পেতাম, এখন 3 জনকেই পাই। তাদের মধ্যে সব ভাষা তারা জানবেন আশা করাও কঠিন। এতগুলো ভাষা আমাদের দেশে, শিডিউলেই 22টা ভাষা, তারপরে বোধহয় 200-র বেশি স্বীকৃত ভাষার মাতৃভাষা বোধ করে যেগুলো বলা হয়, সেগুলো বোধহয় 300-350। খুব জটিল অবস্থা। এই অবস্থা আমার ধারণা জটিলতর হয় রাজনীতির কারণে। একটু সহনশীলতা, একটু সংবেদনশীলতা, এগুলো যদি রাজনীতির সর্বোচ্চ লোকেদের থেকে সেগুলো আসতো, তাহলে কিন্তু এই নিচের দিকে ব্যাংকের অফিসার, পুরসভার কর্মী, এদের মধ্যে এতটা অসহিষ্ণুতার প্রকাশ দেখা যেত। এই উচ্চ ভাবনা যে অন্যকে একটু স্বীকার করে নেওয়া, অন্যের জন্য একটু কষ্ট স্বীকার করা, আমি একটু ওর ভাষাটা শিখলাম, ও একটু আমার ভাষা শিখলো, দুজনেরই সুবিধা হলো, এই উচ্চ ভাবনাগুলো উপর দিক থেকে আসতো। আমাদের সমাজে একসময় উপর দিক থেকে আসতো বলে এগুলো নিয়ে খুব একটা সমস্যা হতো না। এখন উপর দিক থেকে, রাজনীতির উপর মহল থেকে উল্টো বার্তা আসছে, এটাই শ্রেষ্ঠ, এটাই কঠিন। আজকে তুমি যদি কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদের ভাষা দেখো, যে দিলীপদা যে ভাষা তথাকথিত সংস্কৃতায়নের কথা বলছে, সংস্কৃত মানে তারা শুদ্ধ করা ভাষা। সংস্কৃত কোনো আদি ভাষা কোনো সংস্কৃত হতে পারে, সংস্কৃত মধ্যে সংস্কার করা হয়েছে। সেরকম যে ভাষাতে আজকে লেকিন শব্দটা বিজেপির হিন্দুতে কোনো ব্যবহার হয় না, কিন্তু পরন্তু ওই এসপি সাগরের নাকি রামায়ণ, এসপি সাগর নামটা ভুল বলতো, রামায়ণ যে সিরিয়াল হতো, তারপর থেকে সমস্ত এই সমস্ত অধ্যায়গুলো, হিন্দি অধ্যায়গুলো, যেগুলো আগে উর্দু বা ফার্সি বা অ্যারাবিক শব্দ ব্যবহার হতো, ফার্সি সম্ভবত, উর্দু বা অ্যারাবিক আমি অত জানি না, সব হিন্দি শব্দ চলে এলো। আদবানি যে ভাষায় কথা বলতে শুরু করলেন, আজকে নরেন্দ্র মোদী যে হিন্দিতে কথা বলতেন, সেটা কি জওহরলাল নেহরু হিন্দি না। এই উপর দিক থেকে যে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমার মতে সেটা হচ্ছে সমস্যার মধ্যে। সাধারণ মানুষ এই অর্থনীতির মধ্যে প্রচন্ড প্রতিযোগিতা থাকবেই, আমার ভাষা নিয়ে আমার অস্মিতা থাকবেই, আমার যদি এর জোর থাকে, আমার অর্থনীতির জোর থাকে, পকেটের জোর থাকে, আমার ভাষা অন্য ভাষার উপর একটু চাপবেই। তার পাল্টা একটা প্রতিযোগিতার মাধ্যমে অন্য ভাষা একটু উঠে আসতে পারে। যেমন বাংলার প্রতিতুলনায় ওড়িয়া এখন প্রবলভাবে উঠে এসেছে। অন্নদাশঙ্কর রায়, তিনি আইএস অফিসার ছিলেন, দিলীপদাদের সার্ভিসের ছিলেন, তিনি ওড়িশাতে কাজ করেছেন, আইসিএস ছিলেন, আইসিএস তিনি একেবারে আদি
আরো শুদ্ধ, আপনার থেকে বেশি শুদ্ধ আরো কুলিন, আরো কুলিন, আপনার থেকে কিন্তু ওনার লেখাপত্র যে আছে, তখন ওড়িয়া সম্পর্কে বাংলা ভাষা ওড়িয়া ভাষার যে সম্পর্ক ছিল, এই সম্পর্কটা এখন বদলে গেছে। কারণ হচ্ছে এখন কলকাতা শহরে তুমি খোঁজ নাও সফিয়া, তানভীর, তুমি খোঁজ নাও, দরকার নেই, তোমরা জানো কলকাতা শহরে কত তোমাদের মতো মহিলাদের ছেলে মেয়েরা, সন্তানরা ভুবনেশ্বরে গিয়ে পড়াশোনা করছে। এখন আর বাংলা সুপিরিয়ার, ওড়িয়া ইনফেরিয়ার, এ কথা কেউ বলার সাহস, এই গল্পটা আর নেই। এই গল্পটা আমরা ভেঙে দিয়েছি, ওড়িয়া ভাষার ভেঙে দিয়েছি। আমরা তো ছোটবেলা থেকে মুশকিল আসান উড়েমালি পড়েই বড় হয়েছিল। ঠিকই তো, তোমরা আমার থেকে একটু ছোট। হ্যাঁ, আমরা তাই পরেই তো বড় হয়েছি। তো নেই, এখন সেই জোটটা তৈরি হোক না, সেই সুস্থভাবে কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত। উপর থেকে চাপিয়ে যাওয়া যে জিনিসটা, আমার বিশ্বাস, আমি এরা দিলীপদা বলবেন, তানভীরও বলবেন, আমার বিশ্বাস সমস্যা হচ্ছে ওখান থেকে রাজশক্তি বলে দিচ্ছে। হ্যাঁ, আমার ধারণা যে হিন্দি বলে আমরা যেটা আজকে বলি, যখন সেন্সাস হয়, অ্যাকচুয়ালি তার ভেতরে কিন্তু প্রায় গোটা 41-42 ভাষা ঢুকে আছে, যেগুলোর আলাদা ভাষা হিসেবে অস্তিত্ব ছিল। মৈথিলির সঙ্গে মাগধীর খুব মিল নেই, মাগধীর সঙ্গে ভোজপুরির যথেষ্ট তফাৎ। এবং আমরা যখন ভারতের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যাই, তখন এতগুলো ভাষা আছে তার মধ্যে, যেগুলোকে আমরা সব সেন্সাস লেখা মানে কাউন্টিং এর সময় আমরা হিন্দি বলে ধরি। মুশকিলটা হলো যে কোনো একটা সময়ে, আমি আশায় আছি, কোনো একটা সময়ে এই ভাষাভাষীরা নিজেদের আইডেন্টিটি অ্যাসার্ট করার চেষ্টা করবে, এবং তখন হয়তো আমরা একটা ভিন্ন গোত্রের হিন্দি বিরোধী আন্দোলন হয়তো দেখতে পারবো, যেখানে মাগধীরা বলবেন যে আমরা মাগধী বলতে চাই, আমরা হিন্দি বলতে চাই না। যেমন মৈথিলি হিন্দি, আর আমি যেহেতু বিহারে ভোট করতেও গেছি এবং তারপরে চাকরির পরে যখন প্রতিচি জাতীয় গবেষণা কেন্দ্রের সঙ্গে কাজ করেছি, তখনও যেতে হয়েছে। তো ভাষাটা এত তফাৎ ভোজপুরির সঙ্গে মৈথিলির, যে একটা ভাষার সঙ্গে আরেকটা ভাষা তুমি মেলাতে পারবে না, যে মানে বলছেটা কি। ইনফ্যাক্ট ও প্রান্তের লোক, পশ্চিম প্রান্তের লোক, বিহার বা উত্তরপ্রদেশের পূব প্রান্তের লোক এসে চট করে মৈথিলি হিন্দি বোঝে না, কারণ ওটা অনেকটা বাংলা ভাষা, একটা ভাষা ওরা বলে। তো সুতরাং আমার মনে হয় যে অর্থনীতির বিকাশের সঙ্গে সঙ্গে এই যে আঞ্চলিক যে স্পোরাডিক ব্যাপারগুলো ঘটতে দেখছি আমরা এখন, সেটা আশা করছি কমবে। একসময় তোমার মনে থাকবে, তুমি ছোট ছিলে সুদেপ্ত, আমাদের মনে আছে সুনীল গাঙ্গুলির মতো প্রমিনেন্ট সাহিত্যিকরা আলকাতরা দিয়ে বোর্ডে ইংরেজি লেখা মুছেছেন। আমার দেখা সেই আন্দোলন, বাংলা আন্দোলন, এটা 60-এর দশকের কোনো একটা সময়, 70-এর সময়। তো মুশকিলটা হচ্ছে হ্যাঁ তাই। তো এখন আমার দশকের সাহিত্যিকদের আমরা বলতাম যে সুনীল গাঙ্গুলির লেখার দরকার ছিল না, তার বই আমরা এমনিই পড়তাম। কিন্তু মুশকিল হচ্ছে যে তার উত্তরসূরিরা ওই লেভেলে পৌঁছতে পারছেন না আমরা বাংলা বই, আর সেই জন্য তেমন পড়ে উঠতে পারছি না। তো একইভাবে অর্থনৈতিকভাবে আমার সেটা মনে হয় যে তুমি আনলেস ইউ রিচ দ্যাট লেভেল অফ এক্সেলেন্স, প্রায়ই বলেন, এই আমাদের চন্দ্রিল ভট্টাচার্য প্রায়ই বলেন যে আমরা একটা পুরনো জায়গায় আটকে আছি, উইচ ইজ ট্রু। আটকে আছি তার কারণে সামনে তো আর কিছু দেখতে পাচ্ছি না। আমার বৌমা খুব আপত্তি করেন, আপনি ওই সেই হেমন্ত দেবব্রত, সুচিত্রা মিত্র এই চালিয়ে যান, আর কেউ কিছু হয় না নাকি তারপরে? বললাম কি জানি, হয়তো আমার কানে বাজে না। এই না বাজার একটা সমস্যা আছে, আর বয়সেরও একটা সমস্যা আছে। দেখো 70 পেরিয়েছি, বছর 3 হলো, সুতরাং এখন তো আর নতুন করে আছে, মানে একেবারে নেই তা তো নেই, অনেকেই আছেন হয়তো। কিন্তু ভাষা ঠিক করতে গেলে মানে বাংলাই বলো আর কান্নাড়ি হোক, নিজেদের ইমপ্রুভ করতে হবে, তার উপর থেকে বাকিটা তৈরি হবে। বাংলা নিজের অর্থনীতি জোরালো করুক, আমাদের কোনো সমস্যা হবে না, বাংলার জব্বর টিকে থাকবে, which is true for any language. কান্নাড়েরও এই সমস্যা, উত্তর কান্নাড়েরও এই একই সমস্যা। ওরা এত দরিদ্র বাকি কর্ণাটকের তুলনায়, যে এখানে যদি আমি একটা সার্ভে দেখছিলাম বেশ কিছুদিন আগে, যে তোমার ব্যাঙ্গালোরের
পার ক্যাপিটা পার ফ্যামিলি ইনকাম হচ্ছে বোধ হয় বছরে 5 লাখ, আর তার জায়গায় উত্তর কানাডার সঙ্গে তার তফাৎ হচ্ছে বছরে 1 লাখও হয় না। তো ভারতবর্ষ তো একটা বহুধা বিভক্ত দেশ, সেখানে এই ভাষাগত সংঘাত আমার ধারণা ঘটতে থাকবে যতদিন না আমাদের ইনইকুয়ালিটিটা কমে।